ক্লাস শুরু করার আগে কিছু কথা যে বিশেষ করে লিটারেচার পোর্শন বা ইংলিশ সাবজেক্ট যেটা সেটা আগেও বলেছি আর একবার আমি মনে করিয়ে দিচ্ছি যে এসআই এর ক্ষেত্রে যে 50 নম্বর থাকবে বা ক্লার্কশিপের ক্ষেত্রে যে 50 নম্বর থাকবে বা মিসলেনিয়াসের ক্ষেত্রে কত নম্বর থাকছে 150 নম্বর থাকছে 150 নম্বরের মধ্যে 120 নম্বর যেটা সেটা হচ্ছে রিটেন পোর্শন, বাকিটা হচ্ছে তোমার গ্রামার পোর্শন। তাহলে এই যে এসআই এর 50 নম্বর, 50 নম্বরের মধ্যে ট্রান্সলেশন কত নম্বর থাকছে? 20 নম্বর। আগে 15 দিত, 15 বা 20 নম্বর। ক্লার্কশিপের ক্ষেত্রেও তাই 20 নম্বর থাকে। তাহলে কি শুধু ট্রান্সলেশনে কি 20 নম্বর? তা তো নয়। তার কারণ ট্রান্সলেশন 20 নম্বর সরাসরি। এবার একটা রিপোর্ট তুমি যদি লিখতে যাও, রিপোর্ট বা প্রেসি রাইটিং, সেখানে তো তোমাকে ট্রান্সলেশনই করতে হবে। কারণ রিপোর্টটাকে তুমি কি লিখবে, বাংলা হলে বাংলা ভাষা লিখতে পারবে, কিন্তু ইংরেজি তো লিখতে পারবে না। তোমার কাছে নলেজ বা ডেটা থাকা সত্ত্বেও তুমি যদি সেন্টেন্স স্ট্রাকচার না করতে পারবে না। হ্যাঁ, এবার মুখস্থ করা, যেটা মুখস্থ করবে কমন পেলে পড়ে যাবে, কিন্তু মুখস্থ করলে ওই যে একটা জিনিস বলেছি, তবুও ওখানে এক্সামে যেমন করে যে পয়েন্ট দেওয়া থাকবে সেই অনুযায়ী কিছুটা কাটছাট করতে হয়, অর্থাৎ নিজে নিজে লেখার দক্ষতাটাকে অর্জন করতে হবে। তাই আহ, প্রচুর ক্যান্ডিডেট, দাদা এই টপিকটা দিন, দাদা এই রিপোর্ট টপিকটা দিন, অমুক এই বলে ব্যতিব্যস্ত করছো বা করো, বিশেষ করে এসআই এর ক্যান্ডিডেট গুলো। তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলি যে আমাকে একটু লজিক্যালি ভাবতে হবে। মানে প্রিপারেশন যেটা কম্পিটিটিভ লাইনে, এমন অনেক ক্যান্ডিডেটকে দেখেছি যে প্রচুর পড়াশোনায় খুব ভালো ছিল, প্রচুর নাম্বার নিয়ে বসে আছে, অথচ ক্র্যাক করতে পারে না। আবার অ্যাভারেজ মানের ক্যান্ডিডেট যারা চাকরি পেয়ে যাচ্ছে। তো যে টেকনিকটাকে আগে বুঝতে হবে, শিখতে হবে। মানে যে আমি এই নোটটা নিলাম, ওই নোটটা নিলাম, প্রচুর পড়া করে নিলাম, তাহলেই হবে না। অর্থাৎ তুমি এখানে একটা জিনিস অ্যাপ্লাই করো যে তুমি যদি সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারো পড়া, তাহলে 20 নম্বর তুমি সরাসরি ট্রান্সলেশন থেকে পাচ্ছ। তুমি 10 নম্বরের প্রেসি রাইটিং হোক বা রিপোর্ট রাইটিং হোক সেখানে পাচ্ছ। তারপরে আবার এমন কি যে গ্রামার পোর্শন থাকে, ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করা হোক বা হোমোনিম দিয়ে সেন্টেন্স, ওখানে তো আবার সেন্টেন্স তৈরি করা। বা তোমাকে এবার হয়তো দিল তোমার সিনোনিম অ্যান্টোনিম দিয়ে হয়তো বললো যে একটা সেন্টেন্সই বানাতে বলতেই পারে। বা হয়তো ফ্রেজাল ভার্ব নিয়ে একটা সেন্টেন্স বানাতে বললো, এই ফ্রেজাল ভার্বগুলো দিয়ে একটা সেন্টেন্স লিখতে। মানে আসলে ব্যাপারটা হচ্ছে এটা যে ইংলিশ সাবজেক্টটা মানেই হচ্ছে সেন্টেন্স গঠন করতে পারা। মানে এইটাই হচ্ছে 80% বলতে পারে। প্রথমত সেন্টেন্স স্ট্রাকচার যে করতে পারবে মানে ইংলিশের সে 80% শিখে গেল। বাট বাকি যে রুলস, রিপোর্ট বা পেসি কিভাবে কি লিখতে হয়, শিখতে হয়, সেইগুলো তো জাস্ট একদিন দুদিনের ক্লাসে কেমন ভাবে শিখতে হবে, লিখতে হবে, সেই ব্যাপারটা। কিন্তু আসল ব্যাপারটা এটাই যে একটা কারখানা, কোম্পানি খুলতে গেলে আগে সেই কারখানা, সেই লোহে, মানে যেমন একটা কাঁচামাল দরকার হয়। তুমি যদি পাটের ব্যাগ থলে টলে যদি করতে যাও, তাহলে কি করতে হবে? আগে তোমার পাট লাগবে। পাট না লাগিয়ে, না এনে তুমি আগে কি করবে? তুমি আগে বিল্ডিং খাড়া করলে, কম্পিউটার প্রচুর লোকজন নিয়ে করলে, অথচ র মেটেরিয়ালস নেই। তাই এই ব্যাপারটাকে একটু টেকনিক্যালি সেই জন্য ভাবতে হবে। আমি এর আগের ব্যাচেও সেন্টেন্স স্ট্রাকচারকে বেশি গুরুত্ব দিয়েছিলাম, গুলোকে গঠন করা এখানেও দিচ্ছি। তাই রিপোর্ট রাইটিং এর পিছনে অত ছুটে কি লাভ? হ্যাঁ, ছুটতে হবে না কেন বলছি, ছুটতে হবে, কিন্তু দেখো রিপোর্ট, এসআই এর ক্ষেত্রে বিশেষ করে রিপোর্টে 10 নম্বর থাকছে, তার সঙ্গে অথবা প্রেসিজও থাকবে। তুমি হয়তো প্রেসি যদি কমন পেয়ে যাও বা সহজ পেয়ে যাও, সেটাও করতে পারো, বা রিপোর্ট রাইটিং করতে পারো। তাহলে আমি সেই জায়গায় 10 নম্বর থাকছে, তার বদলে আমি ট্রান্সলেশন বা ইংলিশ এইটাকে যদি বেশি গুরুত্ব দিই আরো, ঠিক আছে, তাহলে আমার রিপোর্ট রাইটিংও সরাসরি হেল্প হচ্ছে। আবার তুমি সরাসরি ট্রান্সলেশনে 20 নম্বর, ট্রান্সলেশনে 20 নম্বর যেটা, সেটা অঙ্কের মতো নম্বর। মানে ঠিকঠাক তুমি যদি স্টেপ বাই স্টেপ টেন্স মেনে করতে পারো, একদম ফুল মার্কসই পাবে। তুমি ওখানে ফুল মার্কসই পাবে, 2 নম্বর যেগুলো কেটে কেটে থাকছে, এসআই এর ক্ষেত্রে বলছি, বা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে। তাই আগে এই ব্যাপারটাকে একটু ভালো করে জোর দিতে হবে, ঠিক আছে? শুধু প্রচুর গাদা গাদা এখান থেকে ওখান থেকে না শিখে, আমি যেরকম যতটুকু করাচ্ছি একটা ফরম্যাট, সেই ফরম্যাট অনুযায়ী করো, অসুবিধা হবে না। তার আগে সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে একটু বেশি করে গুরুত্ব দাও। আমি তো এমনিতেও একটা প্যারাগ্রাফ অনুযায়ী বা কখনো কখনো ওয়ান লাইনার তুলে তুলেও করাচ্ছি। আর আজকে এখন যেটা করাবো সেটা হচ্ছে 3টে টাইপের তো সেন্টেন্স, একটা করে বলা হচ্ছে সিম্পল, একটা কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড। এই 3টে স্ট্রাকচার শিখে নিতে হবে। আজকে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা তোমাদেরকে শেখাবো। কমপ্লেক্স মানে কি? কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বাক্য, ঠিক আছে? জটিল বাক্য, তো নাম জটিল হলে পরেও কমপ্লেক্স সেন্টেন্সই তৈরি করা বেশি সোজা। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স শিখতে গেলে
তোমাকে আগে কি শিখতে হবে সেটা হচ্ছে ক্লজ বা হচ্ছে লিঙ্কারের ব্যবহার। ক্লজ বা হচ্ছে লিঙ্কারের ব্যবহার মানে কারণ, যেহেতু, সেহেতু, যে, সে, তারপরে হচ্ছে যখনই, তখনই, হ্যাঁ, শুধু এ নয় তারাও, তারপরে এই রকম ধরনের যেগুলোকে আমরা বাংলায় বলি সেইগুলোই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ বা লিঙ্কার। মানে হু, হুইচ বা হুম, তারপরে হচ্ছে বিকজ, অ্যাজ, নট অনলি, বাট অলসো, অ্যাজ সুন অ্যাজ, এইরকম ধরনের যেগুলো আছে সেইগুলোকে বলা হচ্ছে যে ক্লজ বা হচ্ছে লিঙ্ক, মানে এগুলোকে লিঙ্কার বলা হচ্ছে। ক্লজ কাকে বলা হচ্ছে? ক্লজের ডেফিনেশন যদি দিতে যাও তাহলে ক্লজ হচ্ছে কয়েকটা শব্দগুচ্ছ, ঠিক আছে, মানে বেশ কিছু শব্দগুচ্ছ। ক্লজ মানে বেশ কিছু শব্দগুচ্ছ, মানে অনেকগুলো ওয়ার্ড থাকবে, যাতে যাতে একটি ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাকে বলা হচ্ছে ক্লজ। আরে যা, এসব ছেলেপেলে তো 8টার পরে শুরু করছি তাও। তাহলে যা বেশ কিছু শব্দগুচ্ছ যাতে একটি ফাইনাইট ভার্ব থাকবে সেটাকে বলা হচ্ছে ক্লজ। এই ক্লজ কত প্রকার? ক্লজ হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ মানে কি? যেখানে সেই লিঙ্কারটা নাউন হিসেবে কাজ করবে। যেমন হচ্ছে আই নো, আই নো হু হি ইজ, মানে আমি জানি সে কে হয়, হু হি ইজ। এখানে তাহলে যে হুটা ব্যবহার হলো, এই হুটা কি? এটা হচ্ছে তোমার সাবজেক্ট হিসেবে বা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, যে আই নো হু হি ইজ, মানে আমি জানি সে কে বা সে কে হয় সেটা আমি জানি। আর একটা হচ্ছে কি, যে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ মানে কি? নাউনকেই যখন ডিনোট করবে অ্যাডজেক্টিভ ক্লজ, মানে এটাকেই যদি আমি চেঞ্জ করে বলি যে আই নো এ পারসন, আই নো এ পারসন, আমি একটা ব্যক্তিকে জানি, আই নো এ পারসন হু ইজ এ ডান্সার, হু ইজ এ ডান্সার। তার মানে কি? আমি একটা ব্যক্তিকে চিনি যে একজন নৃত্যকার। তার মানে যে এ পারসন একজন ব্যক্তি, তার কে কোয়ালিফাই করলো, তা এইখানে যে হুটা হলো সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আগেরটা হচ্ছে নাউন ক্লজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর এটা হচ্ছে কি, যে অ্যাডভার্বিয়াল ক্লজ, যখন কোনো স্থান বা প্লেস, তারপর টাইম, এইগুলোকে বোঝাবে তখন সেই ক্ষেত্রে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ যে ইউ ক্যান কাম, ঠিক আছে, ইউ ক্যান কাম, তুমি আসতে পারো, ইউ ক্যান কাম। হোয়েন, হোয়েন ইউ, হোয়েন ইউ উইজ, তুমি যখন চাও তুমি তখন আসতে পারো, হোয়েন ইউ উইজ। তাহলে এই তিনটা হলো যে ক্লজ 3 প্রকার, একটা নাউন ক্লজ, তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ, তারপরে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটে হলো। এবারে কি হচ্ছে যে কিভাবে চেঞ্জ হয়? হু মানে যখন কোশ্চেন করবে, ঠিক আছে, হু আর ইউ, তখন মানে কি হবে? যে কে তুমি। যখন কোশ্চেন হবে না, যখন অ্যাসার্টিভ হবে, তখন তার মানে কি হবে? যে। এই যে এখানে হলো যে আমি একজন মানুষকে চিনি যে একজন নৃত্যকার, তার মানে এখানে হুর মানে হচ্ছে যে। তাহলে এটা কি? অ্যাসার্টিভ। আর যখন তাহলে কোশ্চেন করছে, কোশ্চেন হলে কে হবে? যখন অ্যাসার্টিভ বিবৃতিমূলক হবে তখন যে হবে। তেমনি একইভাবে কি হচ্ছে যে হুইচ, হুইচ মানে যখন কোশ্চেন করব তখন কি হবে? কোনটি হবে। বা যখন অ্যাসার্টিভ হবে তখন কি হবে? যেটি হবে। হুম, হুম মানে কি হচ্ছে? কাকে হবে বা হচ্ছে যাকে হবে, কাকে বা হচ্ছে যাকে। তাহলে হু, হুইচ, হুম, আগে প্রথমে এই তিনটে বলে নিই, তারপরে যখন যখন যেমন যেমন যে জিনিস আসবো তখন সেই ক্ষেত্রে বলবো। আরটা হচ্ছে দ্যাট। দ্যাট মানে হচ্ছে যেটা বা হচ্ছে যা। তাহলে হু, হুইচ, হুম, দ্যাট, আগে প্রথমে এই তিনটে আছে সেই তিনটে আগে করে নিই। যেমন যে মেয়েটি যে এসেছিল সে আমার বাগদত্তা, মেয়েটি যে এসেছিল সে আমার বাগদত্তা। তার মানে মেয়েটি, কি বলবো? যে দা গার্ল, মেয়েটি দা গার্ল। এবার কি করতে হবে? এটাই কি হচ্ছে? অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এই যে এখানে আমি যে মানুষটাকে চিনি সে একজন কি ছিল? ডান্সার। তাহলে মেয়েটি যে এসেছিল, তার মানে কি হচ্ছে? অ্যাডজেক্টিভ ক্লজ। তাই আগে দা গার্ল বললাম, এরপরে আমাকে কি বসাতে হবে? যে ক্লজ লিঙ্কারটা, যে দা গার্ল হু কেম, যে এসেছিল, দা গার্ল হু কেম, সে আমার বাগদত্তা। তাহলে কি করবো? যে ইজ মাই, দ্য গার্ল হু কেম ইজ মাই বাগদত্তাকে কি বলে?
ফিনান্স। ফিয়ান্সি, FIANCEE, ফিয়ান্সি। লোকটি যাকে তুমি চেনো, ঠিক আছে, দ্য গার্ল হু কেম, যে এসেছিল, ইজ মাই। এখানে কমা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, এখানে কমা দিতে হবে না, যেখানে যে জায়গাগুলোতে কমা দিতে হবে সেখানে আমি বলে দেবো। হচ্ছে লোকটি যাকে তুমি চেনো, লোকটি যাকে তুমি চেনো সে একজন অসভ্য। এটা এখানে হবে একই সঙ্গে, যে লোকটি যাকে তুমি চেনো সে একজন অসভ্য, তাহলে যাকে কোনটা হবে, এই যে হুম, মানে কাকে কোশ্চেন করলে কাকে, আর কোশ্চেন না হলে কি যাকে। তাহলে লোকটি যাকে তুমি চেনো, তাহলে দ্য ম্যান, যাকে মানে দ্য ম্যান হুম ইউ নো, দ্য ম্যান হুম ইউ নো, দ্য ম্যান হুম ইউ নো ইজ, কি হচ্ছে, একজন অসভ্য, ইজ আনসিভিলাইজড। আনসিভিলাইজড, বা বলতে পারো বারবেরিয়ান, বা বলতে পারো ডিবচ। স্যার এখানে অ্যান হবে না, যেহেতু একজন বলেছে। দেখো যদি এইখানে যে আনসিভিলাইজড বললাম সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি তুমি বলো যে আচ্ছা আনসিভিলাইজড পারসন, তাহলে বলবে যে অ্যান আনসিভিলাইজড পারসন। আর যদি শুধু বলো আনসিভিলাইজ, তাহলে হচ্ছে কোনো প্রিপোজিশন, এই কোনো আর্টিকেল বসবে না। যেমন আচ্ছা, ওই হচ্ছে একজন আছে ওই জন্য আমি বললাম স্যার। হি ইজ ঠিক আছে। অনেস্ট, ঠিক আছে, যদি আমরা বলি হি ইজ অ্যান অনেস্ট হয় না, তো হি ইজ অনেস্ট, সে হয় সৎ। লোকটা কেমন সৎ, এখানে অনেস্ট যেটা হলো সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। আর যদি বলে সে একজন সৎ ব্যক্তি, তাহলে বলতে হবে কি যে হি ইজ অ্যান অ্যান অনেস্ট পারসন। পার্সন। ঠিক আছে। স্যার ঠিক। এটা স্যার হুম যদি হু ইউজ করে যদি প্যাসিভে করি হবে কি, দ্য ম্যান হু ইজ নোন টু ইউ ইজ এ সেভেজ। দ্য পেন, যে পেনটা তুমি আমাকে দিয়েছো সেটা খুব সুন্দর, যে পেনটা তুমি আমাকে দিয়েছো সেটা খুব সুন্দর। তাহলে কি হচ্ছে, দ্য পেন দ্যাট ইউ গেভ মি, দ্য পেন দ্যাট ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছো, দ্য পেন দ্যাট ইউ গেভ মি ইজ ভেরি নাইস। যে ব্যক্তির ব্যাপারে কথা বলেছিলাম সে এখন আমেরিকাতে থাকে, যে ব্যক্তির ব্যাপারে কথা বলেছিলাম সে এখন আমেরিকাতে থাকে। তাহলে দ্য পার্সন অফ হুম, এই জায়গাতে যে ব্যক্তির ব্যাপারে, ব্যক্তির র আছে সেই কারণের জন্য একটা অফ লাগাবে, যে দ্য পার্সন অফ হুম মানে যার ব্যাপারে, দ্য পার্সন অফ হুম আই টকড, দ্য পার্সন অফ হুম আই টকড ইজ নাও ইন আমেরিকা, বা লিভ ইন আমেরিকা বলতে পারো, বা হচ্ছে হয় এখন, তাহলে ইজ নাও ইন আমেরিকা। মহান স্বাধীনতা সংগ্রামী গান্ধীজি গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। মহান স্বাধীনতা সংগ্রামী গান্ধীজি গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। এটাকে বলা হচ্ছে অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে প্রথমে নাউন, মানে যে নামটা দেওয়া থাকবে ব্যক্তির নাম বা কোনো সিটির নামও থাকতে পারে, সেটা বসানোর পরে তার ডেজিগনেশন দেওয়া, মানে গান্ধীজি, গান্ধীজি কমা সে কে, দ্য গ্রেট ফ্রিডম ফাইটার, মহান স্বাধীনতা সংগ্রামী, মানে যে দ্য গ্রেট ফ্রিডম ফাইটার, দ্য গ্রেট ফ্রিডম ফাইটার। যদি তোমাকে দেয় যে আইনস্টাইন, ঠিক আছে, বিখ্যাত বিজ্ঞানী, তো বলতে হবে আইনস্টাইন কমা দিয়ে দ্য ফেমাস সায়েন্টিস্ট। সেরকম গান্ধীজি দ্য গ্রেট ফ্রিডম ফাইটার, দ্য গ্রেট ফ্রিডম ফাইটার জন্মগ্রহণ করেছিলেন, ওয়াজ বর্ন কোথায়, গুজরাটের পোরবন্দরে, তাহলে যে ইন গুজরাট কমা দিয়ে হচ্ছে পোরবন্দর, বা এরকম করতে পারো যে ইন পোরবন্দর অফ গুজরাট, সেটাও করতে পারো। যখন বিদ্যালয় শেষ হয় তখন সে খেলতে পছন্দ করে। দেখো এবার এই যে ব্যাপারগুলো, এখন যে জিনিসগুলো আসছে, ঠিক আছে, এখন যে যখন তখন এই রকম যখন জিনিস হবে সেইগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি দিতে হবে, কমা দিতে হবে। ঠিক আছে, মানে যখন তখন দিয়ে কি হবে, হোয়েন মানে হচ্ছে যখন,
তাই বাংলাতে যখন তখন দিতে হচ্ছে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে কি দিতে হবে, কমা দিলেই হবে, যে যখন বিদ্যালয় শেষ হয় তখন সে খেলতে পছন্দ করে। আমি যদি আগে টেন্সের আজকে ব্যাপার বলছি না, যে আশা করি বুঝতে পারছো বলে, তাও বলি যে এটা কোন টেন্সে লিখবো, যে যখন বিদ্যালয় শেষ হয় তখন সে খেলতে পছন্দ করে, কোন টেন্সে লিখবো? বলো কোন টেন্সে প্রেজেন্ট লিখবো? সিম্পল। সিম্পল প্রেজেন্টেই লিখবো, যে Past যখন person বিদ্যালয় শেষ participle হয় past. তখন, প্রতিদিনের অভ্যাসগতই ঘটনা বলছে যে যখন বিদ্যালয় শেষ হয়। তার মানে কি হয়েছে, যে হোয়েন স্কুল, হোয়েন স্কুল এন্ডস, যখন বিদ্যালয় শেষ হয়, হোয়েন স্কুল এন্ডস। সে খেলতে পছন্দ করে, সে খেলতে পছন্দ করে। এখানে আবার এটা কি আছে, সে খেলতে পছন্দ করে, মানে সে পছন্দ করে খেলতে, অর্থাৎ এটাকে আবার ইনফিনিটিভ বলা হয়। যদি আর একদিনকে তোমাদের ইনফিনিটিভ, তারপরে হচ্ছে মানে সিম্পল সেন্টেন্স যেদিনকে গঠন করা শেখাবো, যে ইনফিনিটিভ পার্টিসিপেল আর হচ্ছে জিরান্ডের ব্যবহার। তো এখানে তা বলে দিচ্ছি যে সে খেলতে পছন্দ করে, মানে সে পছন্দ করে খেলতে। তো কি করবো, যে হি He likes to play. লাইকস, ঠিক আছে, হি লাইকস টু প্লে, হি লাইকস টু প্লে। তাহলে এখানে দুটো জিনিস, তিনটে জিনিস শিখলাম। একটা হচ্ছে যখন তখন বললে পরে হোয়েন আর কমা দিলেই হবে, মানে যখন তখনের বদলে কমা, ঠিক আছে, হোয়েন স্কুল এন্ডস কমা। সে পছন্দ করে খেলতে, মানে এখানে একটা ইনফিনিটিভ বলে, এটাকে বলা হয় ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্ব প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি লাইকস টু প্লে। ভালো থেকো যেখানে আছো। ভালো থেকো মানে কি, স্টে ওয়েল, স্টে ওয়েল যেখানে আছো মানে হচ্ছে হোয়ার ইউ আর, হোয়ার ইউ আর। এটা দুরকম হয়, হয়তো বলবো হোয়ার এভার করতে পারি কিনা। আমরা বলি একটা জিনিস যেখানেই থাকুক ভালো থাকুক, মানে কেউ যখন মারা টারা যায় বলে না, যে যেখানেই থাকুক হোয়ার এভার, এরকম বলি। কিন্তু এরকম বলছি না, নর্মালি হয়তো বলছি যে কোনো একটা জায়গায় যে আছে, বা হয়তো কাজের সূত্রে বা কোনো জায়গায়, তো যেখানে আছে ভালো থাকো এরকম বলি। তো স্টে হেয়ার, স্টে ওয়েল হোয়ার ইউ আর। আর যেখানেই থাকো এরকম যদি সেরকম সেন্স হয়, তখন আমরা বলবো যে হোয়ার এভার। যেমন এখানে যদি বলি যে যেখানেই, যেখানে তোমার ইচ্ছে যেতে পারো, ঠিক আছে, যেখানেই তোমার ইচ্ছে যেতে পারো, বা যেখানেও যদি না বলে তার মানে এটা বোঝাচ্ছে ওটাই, যে যেখানে ইচ্ছে তুমি যেতে পারো। তাহলে হোয়ার এভার হবে যে ইউ ক্যান গো, তুমি যেতে পারো, ঠিক আছে, তুমি যেতে পারো, ইউ ক্যান গো, তুমি যেতে পারো, ইউ ক্যান গো হোয়ার এভার ইউ, হোয়ার এভার ইউ ওয়ান্ট, বা হোয়ার এভার ইউ উইশ। সে এমন স্যার ভাবে, রেকর্ডিং। হুম, সে এমন ভাবে কথা বলতো যেন সে সব জানতো। তো যেন দিয়ে যে লিঙ্কারটা হয় সেটা কি হচ্ছে, অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। তাহলে সে এমন ভাবে কথা বলতো, সে বলতো কি হতো, হি টক, হি টক মানে হচ্ছে কথা বলা, ঠিক আছে, হি টক মানে কথা বলা। তাহলে হি টক, হি টক, হি টক যেন, ঠিক আছে, অ্যাজ ইফ, অ্যাজ ইফ হি, সে সব জানতো, অ্যাজ হি নিউ এভরিথিং, হি নিউ এভরিথিং। হ্যাঁ, এবার যদি এটাকে অ্যাজ এ ট্রান্সলেশন নাও, তাহলে হচ্ছে এইভাবে নাও করতে পারো। আমরা এমন ভাবে বলতো যেন, ওইটাকে কি লাইক বলি আমরা, তাই তো। তো এরকম বলতে পারো তো, যে হি টক লাইক এ, হি টক লাইক এ, যারা সব জানে তাদেরকে কি বলা হয়, সব জানতাকে কি বলা হয়, একটা জিনিস বলে যে, অমনিশিয়েন্ট, হ্যাঁ অমনিশিয়েন্ট। অমনিসিয়ান্ট, এরকম বলতে পারে, হি টক লাইক অমনিসিয়ান্ট, এরকম বলতে পারতাম। বা হি প্রিটেন্ড, সে ভান করতো, হি প্রিটেন্ড লাইক দ্যাট হি নিউ এভরিথিং, এইভাবে বলতে পারি। প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা। যদি বৃষ্টি পড়ে তবে আমরা বাইরে বেরোবো না, যদি বৃষ্টি পড়ে তবে আমরা বাইরে বেরোবো না। তাহলে দেখো যে যদি বৃষ্টি পড়ে তবে, এইখান থেকে এতটুকু, এইটুকুকে কি বলা হচ্ছে, যে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে পরাধীন পোর্শন, মানে পরাধীন বাক্য। অর্থাৎ এইটুকুকে যদি আমরা ছেড়ে দিই, মানে আমরা বাইরে যাব না, এটা যদি না বলি, তাহলে ওই পার্টের কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ এখানে
যেটা ভার্ব আছে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, মানে বৃষ্টি পড়ে, যদি বৃষ্টি পড়ে, এইটুকু পোর্শনকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা বাইরে যাব না। তো এইরকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যখন বোঝা যাচ্ছে যে বাইরে যাব না, এই পোর্শনটুকু কি হবে, সিম্পল ফিউচারে হবে, বাইরে যাব না বলছে। তাই সাবঅর্ডিনেট ক্লজের যে পোর্শনটুকু থাকবে এইটুকু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে, এইটুকু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। আর যেটুকু হচ্ছে স্বাধীন বাক্য আছে, ঠিক আছে, যেমন আমরা বাইরে যাব না, যদি আমি প্রথম পার্টটুকুকে বাদ দিই, আমরা বাইরে যাব না, তাহলে এখানে কি আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে পরের অংশ এইটুকু কি হবে, এইটুকু হবে সিম্পল ফিউচারে, এটুকু হবে সিম্পল ফিউচারে। তাহলে যদি বৃষ্টি পড়ে, সিম্পল প্রেজেন্টে ওইটুকু, তাহলে কি হবে, ইফ ইফ বৃষ্টি পড়ে, তার মানে কি এখানে তো সাবজেক্ট নেই, এরকম সাবজেক্ট না থাকলে আমরা কি লাগাই, একটা ইট লাগাতে হবে। ইফ ইট রেনস, প্রেজেন্ট ইনডিফিনাইট, রেন মানে বৃষ্টিও হয় আবার ভার্বও হয়, তাই হচ্ছে বৃষ্টি পড়া হয়। ইফ ইট রেনস, ইফ ইট রেনস, যদি বৃষ্টি পড়ে, কমা, আমরা বাইরে যাব না, তাহলে আমরা বাইরে যাব না, বা তবে আমরা বাইরে যাব না, কমা, আমরা বাইরে যাব না, কি হবে, উই, সিম্পল ফিউচার, যাব না, তাহলে উই শ্যাল নট গো আউট, উই শ্যাল নট গো আউট। পরের ভাগটা চেষ্টা করো, যে এমনকি যদি বৃষ্টি পড়ে তবুও আমি আসবই, এমনকি যদি বৃষ্টি পড়ে তবুও আমি আসবই, এমনকি যদি, কি হচ্ছে, ইভেন দো, ঠিক আছে, ইভেন দো, এমনকি যদি বৃষ্টি পড়ে তবুও আমি আসবই, একই তো সেন্টেন্স, শুধু একটু চেঞ্জ করলেই হবে। Even Sir, even even though though it it rains, rains, comma, I shall come. I shall come. আই শাল হবে। Sir, I will হবে। তাহলে হচ্ছে ইভেন দো ইট রেনস, একই প্রথমটুকু, ইভেন দো ইট রেনস, যদি এমনকি যদি বৃষ্টি পড়ে তবু আমি আসবই, জোর দিয়ে বলেছে, তার মানে কি বলেছিলাম, যে যেখানে শ্যাল হুইল হওয়ার কথা হয় উল্টো করে দেবে, মানে আই উইল শ্যাল হয়, কিন্তু আসবই জোর দিয়ে বলেছে, তাই হচ্ছে উইল হবে। তাই হচ্ছে ইভেন দো ইট রেনস আই উইল কাম। সবকিছু নিরাপদ ছিল ভেবে লোকটি রাস্তা পার হওয়ার চেষ্টা করেছিল। যদি এখানে এটা কমপ্লেক্স বললাম, কিন্তু এখানে আবার সিম্পল ঢুকিয়ে দিয়েছি কয়েকটা, যে সবকিছু নিরাপদ ছিল ভাবে লোকটা রাস্তা পার হওয়ার চেষ্টা করেছিল। দেখো, যদি এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি তাহলে কি বলতাম, মানে জটিল বাক্য যদি বাংলাতেই বলি তাহলে বলে কি করব, যে সবকিছু নিরাপদ ছিল ভেবে, মানে এটা তো সিম্পল সেন্টেন্সে করা আছে, মানে সরল বাক্যে করা আছে, এটা আমি কমপ্লেক্স স্যার সেন্টেন্স যেহেতু করবো, আগে সবকিছু নিরাপদ বাংলাতেই ছিল, বলো। হুম স্যার যেহেতু সবকিছু নিরাপদ ছিল তাই সেই জন্য লোক রাস্তা পার হ্যাঁ, হওয়ার চেষ্টা বা করছে। এরকম বলতে পারি, কারণ দিয়ে বলতে পারি, যে লোকটি রাস্তা পার হওয়ার চেষ্টা করেছিল কারণ সে ভেবেছিল সবকিছু নিরাপদ ছিল, তাই তো, কারণ সে ভেবেছিল সবকিছু নিরাপদ ছিল। তাহলে যদি আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করি তাহলে এরকম বলতে পারি, যে লোকটি রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করেছিল, মানে হচ্ছে দ্য ম্যান ট্রাইড, চেষ্টা করেছিল পারাপার হওয়া, তাহলে ট্রাইড টু ক্রস দ্য রোড, দ্য ম্যান ট্রাইড টু ক্রস দ্য রোড বিকজ, কারণ, সে ভেবেছিল, হি থট হি থট দ্যাট হি থট দ্যাট এভরিথিং ওয়াজ সেফ, এভরিথিং সবকিছু নিরাপদ ছিল, এভরিথিং ওয়াজ সেফ। কেউ যদি বাংলা বাক্যে যদি সরল বাক্য থাকে, কেউ যদি এটাকে কমপ্লেক্স এভাবে করে দাও, কাটবে না, অর্থাৎ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার চেঞ্জ করা যায়, সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড চেঞ্জ করা যায়। তাহলে দ্য ম্যান ট্রাইড টু ক্রস দ্য রোড বিকজ, কারণ, হি থট দ্যাট, সে ভেবেছিল যে, এভরিথিং ওয়াজ সেফ, সবকিছু নিরাপদ ছিল। তাহলে এটাই যখন আমরা সিম্পল সেন্টেন্সে করব, বা এটাকে কি বলা হচ্ছে, যে পার্টিসিপল করব। পার্টিসিপল মানে কি, সবকিছু নিরাপদ ছিল ভেবে,
অর্থাৎ সেকেন্ড পার্টে যেটা দেওয়া আছে দেখো যে থট, মানে এটার প্রেজেন্ট ফর্ম কি হয়, থিঙ্ক। তাহলে থিঙ্কে আমাকে পার্টিসিপেল করতে হবে, অর্থাৎ পার্টিসিপেল মানে দুটো হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করা, আর একটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল যেটা আমরা বলি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেল, সেটা। তাহলে কি করবো, প্রেজেন্ট পার্টিসিপেল অর্থাৎ থিঙ্ক থেকে কি করব, থিঙ্কিং। ঠিক আছে, থিঙ্কিং, ভেবে, থিঙ্কিং অল ওয়াজ, থিঙ্কিং এভরিথিং ওয়াজ সেফ, অর্থাৎ ভেবে এভরিথিং ওয়াজ সেফ। দ্য ম্যান, মানুষটি চেষ্টা করেছিল, হচ্ছে দ্য ম্যান ট্রাইড টু, দ্য ম্যান ট্রাইড টু ক্রস দ্য রোড। বা এরকম করে দিতে পারো, দ্য ম্যান ট্রাইড টু ক্রস দ্য রোড থিঙ্কিং এভরিথিং ওয়াজ সেফ। থিঙ্কিং ভেবে পরে ওটাকে লাগালেও হবে। ক্ষুধার তাড়নায় সে এক টুকরো রুটি চুরি করেছিল, ক্ষুধার তাড়নায় সে এক টুকরো রুটি চুরি করেছিল। Sir, he stole a piece of bread for hunger. হুম, কি? Sir, he stole a piece of Sir, bread for hunger. দেখো একই জিনিস, being ধরো driven ক্ষুধার by তাড়নায় তুমি hunger, এরকম he ভাবে eats করতে a পার, piece of bread. হ্যাঁ তুমি ধরো করতে পারছো না এইভাবে, তাহলে যদি করো এরকম যে সে এক টুকরো রুটি চুরি করেছিল, তাহলে কি করবে, চুরি করা ইংরেজি কি বলা হয়, স্টোল। Stole. তাহলে হচ্ছে হি স্টোল এ পিস অফ ব্রেড, তাই তো, হি টোল এ পিস অফ ব্রেড। কারণ সে ক্ষুধার্ত ছিল, তাই তো, যে বিকজ হি ওয়াজ হাংরি, হি ওয়াজ হাংরি। যদিও সবসময় এরকম ধরো লিখলাম বটে, ওই জিনিসটাকে অনুকরণ করে লিখলাম, অর্থাৎ ভাবটাকে ট্রান্সলেট করলাম, কিন্তু তবুও ফুল মার্কস মানে ভালো নাম্বার নাও দিতে পারে। কারণ ওই যে বললাম যে নামে কমপ্লেক্স হলে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করাই বেশি সোজা, ভালো নাম্বার নাও দিতে পারে। এবার ক্ষুধার তাড়নায় বা ক্ষুধার দ্বারাই চালিত হওয়া, ঠিক আছে, ক্ষুধার দ্বারাই চালিত হওয়া, এরকম ধরনের এই সেন্টেন্সটাকে কি করবো না, পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল করব, অর্থাৎ ড্রিভেন বাই হাঙ্গার। ক্ষুধার তাড়নায় মানে ক্ষুধার তাড়নায় চালিত হওয়া, তার মানে কি ড্রিভেন বাই হাঙ্গার, অর্থাৎ হাংরি মানে ক্ষুধার্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এখানে ক্ষুধা মানে হচ্ছে নাউন, ড্রিভেন বাই হাঙ্গার, ক্ষুধার দ্বারাই চালিত হয়ে, ড্রিভেন বাই হাঙ্গার সে এক টুকরো রুটি চুরি করে, মানে হি স্টোল এ পিস অফ ব্রেড। স্যার মহান, এইখানে বিংটা কি বসবে না ড্রিভেনের আগে? না না, বিইং হয়ে এরকম এখানে নয়, কারণ এটা ড্রিভেন যেটা সেটা মানেই তো পাস্ট পার্টিসিপল, সেটাই সেখানেই তো করা আছে। আগদিনকে যখন আবার পার্টিসিপল বা ওইগুলো বলবো। মহান লেখক শরৎচন্দ্র ছিলেন বাঙালি, মহান লেখক শরৎ